ঈদের রাজধানী ছেড়ে বাড়ি ফিরতে বেপরোয়া মানুষ, মহাসড়কে গাড়ির চাপ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দীর্ঘ জনস্রোত। দ্বিতীয় ঢেউয়ে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। করোনার অচেনা রোগ বলছেন চিকিৎসকেরা। করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ভারতের ভ্যারিয়েন্ট ও ঈদে অবাধ চলাচলে বিরূপ প্রভাব। কাজ অর্ধেকও শেষ না করে ৪১০ কোটি টাকা তুলে নিয়েছে ফ্লোরা টেলিকম। অসমাপ্ত অটোমেশন নিয়ে বিপাকে অগ্রণী ব্যাংক। বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৩৩ লাখ। ৬ এপ্রিলের পর একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে কম। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। চলমান লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও নানা উপায়ে ঢাকা ছাড়ছে মানুষ। অন্য দিনগুলোর তুলনায় সকাল থেকে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে রাজধানীর বাস টার্মিনাল সহ দেশের বিভিন্ন ঘাটগুলোয়। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভোর থেকে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীবাহী প্রাইভেট কার, মোটরসাইকেলেরও রয়েছে দীর্ঘ সারি। তবে যানবাহনের তুলনায় মানুষের ভিড় বেশি বলছে ঘাট কর্তৃপক্ষ। ঘাটে ফেরি পৌঁছানো মাত্র তাড়াহুড়ো করে তাতে উঠে পড়ছে সবাই। মানুষের ভিড়ের কারণে গাড়িগুলো ঠিকমতো উঠতে পারছে না ফেরিতে। ঘাটের কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। গরমের অজুহাতে অনেকে মুখ থেকে খুলে রেখেছেন মাস্কও। এদিকে ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছে গাড়ির চাপ। বঙ্গবন্ধু সেতুর আগ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার গাড়ি চলছে ধীর গতিতে। ঈদের রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় ফিরছে নানা শ্রেণীর মানুষ। এতে চাপ বেড়েছে ফেরিঘাটে। সকালে ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের কি পরিস্থিতি? এখন পর্যন্ত কতগুলি ফেরি ছেড়ে গেছে? দেখুন, আজকে আমরা গত ২ দিনে এই ঘাটের মানুষের যে উপচে পড়া ভিড়ের যে চিত্র দেখেছি, আজকে কিন্তু সেই ২ দিনের দৃশ্যকেও কিন্তু হার মানিয়েছে। আমরা আজকে সকাল থেকেই দেখছি যে ঘাট এলাকায় কিন্তু পায়ে হেঁটে সহ নানা উপায়ে আসলে মানুষ এসে জড়ো হচ্ছেন এবং আমরা বিগত ২ দিনে কিন্তু আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে এবং ফেরি বন্ধ থাকায় এই যাত্রীদের এই উপচে পড়া ভিড় ঠেকাতে কিন্তু এই ঘাটে কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছিল। তবে যদি একটু বলে রাখি, আমরা গতকালকে ঘাট এলাকায় এবং আজকেও কিন্তু ঘাট এলাকায় বিজিবির কোনো তৎপরতা দেখিনি। তবে এখানে পুলিশের আসলে কিছু তৎপরতা রয়েছে। তবে ঘাটে সকাল থেকে তারা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা আসলে মানুষকে এখানে আসতে আটকানোর চেষ্টা করলেও আসলে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের এই চাপ আসলে এতটাই বাড়ছে যে তাদের পক্ষে এই পরিস্থিতিটি সামাল দিতে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ঘাট কর্তৃপক্ষের সাথেও কথা বলছি। তারা বলছিলেন যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার পরেও কিন্তু মানুষ এখানে আসছেন। এতে এই যাত্রীদের যে বাড়তি চাপ সেটি সামলাতে কিন্তু তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এবং তারা বলছিলেন যে জরুরি সেবায় চালু থাকা অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য সেগুলোতে কিন্তু এই যানবাহন পারাপার করার জন্য যে ফেরিগুলো ঘাট এলাকায় আসছে সেগুলোতে মানুষের উপচে পড়া ভিড়ের কারণে সব থেকে বেশি বিড়ম্বনায় কিন্তু পড়ছে যে জরুরি রোগীবাহী যে অ্যাম্বুলেন্স গুলো সেগুলো এবং সবকিছু মিলিয়ে যদি বলে রাখি এই পরিস্থিতি যেদিকে মোড় দিচ্ছে এটি কিন্তু আসলে ঘাট কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের কিন্তু অনেকটা সামাল দিতে বেগ পেতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় সরকার পক্ষ থেকে যে ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানতে সেটি কিন্তু কোনোভাবে এখানে মানা হচ্ছে না। এক কথায় বলা চলে প্রতি মুহূর্তে কিন্তু উপস্থিত হচ্ছে স্বাস্থ্যবিধি এবং আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে পুরো ঘাটে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষ প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার পথ মহাসড়কে হেঁটে কিন্তু এই ঘাটে এসে জড়ো হচ্ছেন। আমরা দেখেছি মহাসড়ক গুলোতেও কিন্তু মানুষের দীর্ঘ লাইন আসলে রয়েছে। তো যেটি বলা চলে যে আসলে এই বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি
আসলে এখানে প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে দেখভাল করছেন তাদের উপর কিন্তু মুহূর্তেই আসলে করা হচ্ছে। এবং আরেকটু যদি বলে রাখি, এই ঘাটের ফেরি বন্ধ থাকার কারণে এই ঘাট এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু ইঞ্জিন চালিত ট্রলার গুলো আমরা ছেড়ে যেতে দেখছি। এবং নৌ পুলিশের পক্ষ থেকে গতকালকে কিন্তু 18টি ট্রলার আটক করা হয়েছে এবং আজকে সকাল থেকে তারা এই ট্রলার গুলো আটক করার চেষ্টা চলছে। তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় ট্রলার গুলোতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছে তারা। এই ঘাটের যে পরিস্থিতি বর্তমানে সেটি আসলে কিন্তু সবকিছু মিলিয়ে যেটি বলা চলে যে এটি যদি আসলে কোনোভাবেই আসলে প্রশাসনের পক্ষ থেকে যদি এখন কঠোর কোনো তৎপরতা নেওয়া না হয়, তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে। এতে করোনা সংক্রমণ বিস্তার আরো অনেক গুণ হবে বলে বলছেন আসলে এখানে শিমুলিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। করোনা সংক্রমণ রোধে ঈদে রাজধানীর বাইরে যাওয়া ঠেকাতে তৎপর হয়েছে পুলিশ। যাত্রীবাহী অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস বের হতে দেওয়া হচ্ছে না, কারণ যৌক্তিক না হলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে চেকপোস্ট থেকে। করা হচ্ছে মামলাও। তবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হেঁটে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সামনের সড়কে ঈদে বাড়িমুখী মানুষের মিছিল, কোথাও কোথাও জটলা, উপেক্ষিত সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ রোধে রাজধানী না ছাড়ার নির্দেশনা থাকলেও বাড়ি যাচ্ছেন তারা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে উঠছেন অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে। বাড়তি ভাড়া গুনলেও বসছেন গাদাগাদি করে। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব, থাকছে করোনা সংক্রমণের ঝুঁকি। যাবো তো একটু গাইবান্ধা, আমার মা অসুস্থ, তো এই জন্য যাচ্ছি আর কি। ঈদও আছে, মা একাই থাকে গ্রামের বাড়িতে, এই জন্য যাচ্ছি। আমার শাশুড়ি একা, বয়স্ক মানুষ একা আছে, বাইরে টাইরে বের হই না, বাসায় থেকে সেফলি যাচ্ছি। তবে তৎপর পুলিশ। চেকপোস্টে এলেই এসব যানকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জবাব সন্তোষজনক না হলে দেওয়া হচ্ছে মামলা, ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর দিকে। এদিকে পুলিশকে ফাঁকি দিতে অনেকে হেঁটে চেকপোস্ট পার হয়ে আমিনবাজারে গিয়ে উঠছেন লোকাল বাস, প্রাইভেট কার বা মাইক্রোবাসে। স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা বসছেন পাশাপাশি। এই যে রিক্সা, বাসে, সিএনজি যাব, তাছাড়া তো আর অবস্থা নাই। বাড়িতে যাওয়া লাগবে, মিল বন্ধ করে দিয়েছে, কি করব। এসব যানবাহনে গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে। বাড়তি ভাড়া চাওয়ায় হাতাহাতিও হয় যাত্রী ও চালকদের মধ্যে। 200 টাকার ভাড়া পাটুরিয়া, আমার বাড়ি আলি কইছি, আমার বাড়ি আলি 400 টাকা লাগবে। আর আমি এই দেশের স্থানীয়, ওই কোন জায়গার আমি জানি না, ওই আমার মারবার। হ্যাঁ, পেটের খিদে আইছি, আনাইয়ে অন 2 টাকা যাই হেরে বন্ধ করে দিয়ে দেব। পুলিশ বলছে অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না হেঁটে যাওয়া মানুষকে। জরুরি সেবা, শিল্প কারখানা সাথে যারা জড়িত ওনাদেরকে শুধু যেতে দিচ্ছি। এই ছাড়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যারা প্রাইভেট মাইক্রোতে রওনা করছে ওনাদেরকে যেতে দিচ্ছি না, ওনাদেরকে মামলা দিচ্ছি, মামলা দিয়ে ওনাদেরকে আবার ঢাকার দিকে ফিরিয়ে দিচ্ছি। রাজধানী থেকে বের হওয়া আরেক পথ যাত্রাবাড়িতেও বেড়েছে পুলিশের তৎপরতা। আইনের আওতায় আনা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীবাহী প্রাইভেট কার, মাইক্রোবাসকে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এখন পাটুরিয়া ঘাটের কি পরিস্থিতি দেখছেন? সকালের থেকে ভিড় কি একটু বাড়লো? আর এর আগে আপনি জানাচ্ছিলেন যে সেখানে সকালে আপনি কোনো বিজিবি সদস্যকে দেখতে পাননি, তারা কি এখন এসছে? না, তারা আসেনি। আপনাকে যদি আমি একটু দেখাই যে আসলে যদি 3-4 মিনিট আগে হয়তো তাহলে আপনাকে আমি পুরো ছবিটা দেখাতে পারতাম যে পাটুরিয়া ঘাটে কি একটা হযবল অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চন্দ্রমল্লিকা নামের একটি ইউটিলিটি ফেরি চলে যাচ্ছে। এই ফেরিটির মধ্যে 4টি অ্যাম্বুলেন্স আছে, অর্থাৎ রুগী আছে, এবং একটি লাশবাহী গাড়ি আছে। এই ফেরিটি যখন এখান থেকে ছাড়লো তখন প্রায় 2 থেকে 3 হাজার যাত্রী এটা কিন্তু পার হয়ে গেল, এবং একদম মানে ফেরিতে মানে তিল ছাড়ানোর ঠাঁই নেই, যে একদম গাদাগাদি করে বলে এইখানে এই ফেরিতে তারা গেছেন। এবং এরপরে বোধহয় আরেকটি ঘাট আছে, ওইখানে 3 নম্বর ঘাট, সেই 3 নম্বর ঘাটে যাত্রীরা হয়তো গেছে, ওইখানে হয়তো তারা ওইখান থেকে বিকল্প পথে যাবে। আর আপনি যেটা বলছেন যে বিজিবির বিষয়টা বলছেন, আমরা আসলে
জানেন পরশু রাত থেকে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, কিন্তু কালকে এবং আজকে এই দুদিন কিন্তু আমরা এখন পর্যন্ত বলতে পারি যে আমরা কিন্তু পাটুরিয়াঘাটে বিজিবির কোনো সদস্যদের টহল দিতে দেখিনি। তবে তারা কাজ করছেন মহাসড়কে মানিকগঞ্জের দুটি যে সীমান্তবর্তী এলাকা আছে ধল্লা এবং বারোবাড়িয়া, আরেকটি পাটুরিয়াঘাটের অদূরে 10 কিলোমিটার পিছনে অর্থাৎ টেপরা এলাকায় তারা চেকপোস্ট বসিয়েছিল গতকাল, সেইখানে তারা ডিউটি করেছে, সেটা আমরা দেখেছি। আমি কথা বলেছিলাম মেজর ইমরান সাহেবের সাথে, তিনি অবশ্যই এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে না, আমাদের যে 3 প্লাটুন বিজিবি আছে তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন, তারা সব জায়গায় এই প্রধানমন্ত্রীর যে নির্দেশনা অর্থাৎ সরকারের যে নির্দেশনা সেটা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে আমি বলি যে গতকাল কিন্তু আসলে পাটুরিয়াঘাট একেবারেই স্বাভাবিক ছিল, তবে আজকে কিন্তু এই যে সকাল কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী চাপ কিন্তু হু হু করে কিন্তু বাড়ছে, এবং যেমন ব্যক্তিগত প্রাইভেট কার হাইয়েস্ট এইসব গাড়ির চাপও বাড়ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন যারা কাটা পথে আসে এবং তাদের চাপ কিন্তু প্রচুর বাড়ছে। আমার কিছুক্ষণ আধা ঘন্টা আগে একটা ফেরি ছেড়েছে, সেখানে প্রায় 8 থেকে 10,000 যাত্রী কিন্তু পার হয়ে গেছে, এবং এই সব যে নিয়ন্ত্রণে এই যে স্বাস্থ্যবিধি মানছেন কিনা এগুলো দেখার জন্য যাদের আসলে কাজ করার কথা অর্থাৎ স্থানীয় প্রশাসনের, তারা কিন্তু আসলে তাদেরকে আমরা দেখি না। তবে পুলিশ স্পটে আছেন, জেলা পুলিশ স্পটে আছেন, তারা কাজ করে যাচ্ছেন, সেটা আমরা দেখেছি। পাটুরিয়াঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই শুরু হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কে এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কিছুটা কমেছে। আমরা বিগত সংবাদগুলোতে যেমন বলছিলাম যে ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই 15 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু গাড়ির দীর্ঘ সারি ছিল, কোথাও দীর্ঘ সারি, কোথাও বিক্ষিপ্তভাবে যানবাহন ছিল, কিন্তু যানজটের সৃষ্টি হয়নি, জটলা হয়েছিল। তো সেটা অনেকটাই কমতে শুরু করেছে। তো আমি যদি এই বিষয়ে একটু কথা বলি, আপনি জানেন যে গণপরিবহন বন্ধ রয়েছে, যে কারণে মহাসড়কে কিন্তু এখন আজকে আর বাস চলাচল করতে দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে তাদের বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ উৎসব পালন করার জন্য বের হয়েছে। তারা কিন্তু বিভিন্ন পন্থায় আসছে, অর্থাৎ গণপরিবহন না থাকায় কেউ ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার, হাইস, মাইক্রো এগুলি ব্যবহার করছে, কেউ মোটরসাইকেলে আসছে, কেউ বা খোলা ট্রাকে বা পিক আপ ভ্যানে আসছে। তো এই যে বিপুল সংখ্যক মানুষ যখন রাজধানী ছাড়ছে এবং তারা গণপরিবহন না থাকায় এই ট্রাক, সিএনজি মাইক্রোবাসে করে আসছে, তখন এই চাপটা কিন্তু মহাসড়কে পড়েছিল, যার কারণে কিন্তু মহাসড়কে এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলেছি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তিনি যেটা বলেছেন যে গত মাঝরাতের পর থেকেই কিন্তু মহাসড়কে ব্যক্তিগত যানবাহন এবং মালবাহী ট্রাকের কিন্তু আধিক্য লক্ষ্য করা গেছে, এবং যে কারণে মহাসড়কে এই দীর্ঘ সারি সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ এই দীর্ঘ সারি নিয়ন্ত্রণে কাজ করেছে, এবং সেই কারণে কিন্তু যান চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। এখন কিন্তু মহাসড়কের আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ঠিক টোল প্লাজার সামনে, সেখানে কিন্তু এখন আর যানবাহনের দীর্ঘ সারি নেই, যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই হচ্ছে আমার কাছে বঙ্গবন্ধু মহাসড়ক যান চলাচলের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন, একদিকে দেশে ঢুকেছে ভারতের ভ্যারিয়েন্ট, অন্যদিকে ঈদে বেসামাল ছুটছে মানুষ। 14 দিন পর পাওয়া যাবে এর কুফল। প্রত্যেকের নিজস্ব সচেতনতার কোনো বিকল্প নেই বলে মত তাদের। রোববার পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 8.25 লাখ মানুষের, মৃত্যু হয়েছে 11,934 জনের। তবে কয়েকদিন ধরে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে, কিন্তু ঈদকে সামনে রেখে বেড়েছে জনসমাগম। আন্তজেলা বাস, লঞ্চ ও ট্রেন বন্ধ থাকলেও মানুষ বাড়ি যাচ্ছে গাদাগাদি করে। মার্কেটে উপচে পড়া ভিড়, এ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যেটা হলো, তারা শুধু করোনাকে তাচ্ছিল্যই বলবো করেছে বা উপেক্ষা করেছে, এবং সামাজিক দূরত্ব মানেনি। বিভিন্ন রকম বড় বড় ধর্মীয় এবং সামাজিক প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে, নির্বাচনে তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, এবং তার ফলাফল তারা হাতে নাতে পেয়েছে। এবং একই ঘটনা আমাদের দেশে যে হবে না এটা কিন্তু বলা যাচ্ছে না। ঈদের সময় সামাজিক মেলামেশা এবং যাতায়াত, শপিং এসব বাড়িয়ে দিয়ে যেভাবে আক্রান্ত হবেন, তার ইফেক্ট কিন্তু 2 সপ্তাহ পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন।
করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে মোকাবেলা করা কঠিন হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। ইন্ডিয়া এবং নেপালে যে অবস্থা হয়েছে, আমি তো যদি আমরা এইগুলো প্রিকশনগুলো না নেই তাহলে ভয়াবহতা আমি তো ধরেই নিব যে এরকম হতেই পারে। সুতরাং আমাকে যেটা আমার সামনে যে এক্সাম্পল আছে আমাকে সেটা ধরেই আমাদের সেফটি মেজারগুলো নিতে হবে। আমি তো ওয়েট অ্যান্ড সি করবো না যে ওয়েট করে দেখি আমাদের কি হয়। তার কি কোনো অবকাশ আছে? ঈদে বাড়ি যাওয়ার ক্ষেত্রেও অনুরোধ করব, এবার ঈদে বাড়ি না গিয়ে যার যার জায়গায় অবস্থান করুন। আপনি এই সংক্রমণ আপনার একার হলে পরিবারের সবার হওয়ার সম্ভাবনা 400 গুণ কিন্তু এই নতুন ভেরিয়েন্ট যেটা এসেছে ভারতের, 1 জন থেকে 400 জন আক্রান্ত হতে পারে। সুতরাং সতর্ক থাকুন। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কার্যকর লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি মারা গেছেন তরুণরা। 31 থেকে 40 বছরের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। বয়স্ক বা রোগ নেই এমন ব্যক্তিদের মৃত্যুহার এবার দ্বিগুণ হয়েছে, আর নারীদের মৃত্যুও বেড়েছে 7 ভাগ। বিষয়গুলোকে নতুন ধরনের করোনার অচেনা রূপ বলছেন চিকিৎসকেরা। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল, জরুরি বিভাগের সামনে প্রস্তুত অ্যাম্বুলেন্স, পাশেই রোগীর অপেক্ষায় স্বজনেরা। কিছুক্ষণ পর ট্রলির চাকায় ভর করে এলেন সাহারা মৃধা। তবে সুস্থ হয়ে নয়, করোনার কাছে হার মেনেই ফিরতে হলো তাকে। আইসিইউতে করোনার সঙ্গে লড়াই করেছেন 7 দিন। তার মতো এভাবেই করোনার কাছে এ পর্যন্ত হেরে গেছেন প্রায় 12,000 মানুষ। 7 দিন ভর্তি ছিলেন আইসিইউতে, 7 দিন থাকার পর আজকে মারা গেছেন সকাল 9:30টার সময়। আইসিডিডিআরবির তথ্য মতে দেশে এখন করোনার সাউথ আফ্রিকার ধরন 95 ভাগ। মার্চ ও এপ্রিলে ভয়াবহ রূপ নেয় করোনা। এপ্রিলে মারা গেছেন 2400 জন। স্বাস্থ্য বাতায়নের তথ্য বলছে গত বছরের তুলনায় এবছর 10 থেকে 20 বছর বয়সীদের মৃত্যুহার দ্বিগুণ। 20 থেকে 30 বছর বয়সীদের মৃত্যু বেড়েছে 6 গুণ, আর 30 থেকে 40 বছরের মৃত্যুহার বেড়েছে 5 গুণ। গত বছর সর্বোচ্চ মৃত্যু ছিল 60 বছরের বেশি বয়সীদের, আর এবার তা 20 থেকে 40-এর মধ্যে। অর্থাৎ আগের বছরের তুলনায় বয়স্কদের মৃত্যুহার কমেছে, মৃত্যু বেড়েছে তরুণদের। কর্মক্ষম বয়সের মানুষরাই 20 থেকে 40 বছরের মানুষরা কাজ করে এবং বাইরে যায়। এই ইয়াং পপুলেশন যদি রোগ প্রতিরোধ করতে আমরা না পারি, যদি আমরা দীর্ঘমেয়াদী অসুখের মাঝে চলে যাই, তাহলে শুধু রোগে যেমন আমরা আক্রান্ত হয়ে থাকবো, তার থেকে বড় ক্ষতি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গায় বড় রকম ক্ষতি হতে পারে। তবে আশার কথা, যারা অন্যান্য রোগে ভুগছেন এমন রোগীর করোনার মৃত্যুহার কমেছে। গত বছর 82 ভাগ থেকে এবছর তা কমে হয়েছে 64 ভাগ। শুধু কোভিড নয়, অন্যান্য রোগগুলো যেগুলো বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ, সেই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত যেটা বলে সমন্বিত প্রচেষ্টা এখনই নিতে হবে, নাহলে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী আবার অন্যান্য সংক্রামক ব্যাধির সমস্যায় ভুগব। করোনার নতুন ধরনে নারীদের মৃত্যু বেড়েছে। গত বছর মৃত্যুহার 25 ভাগ থাকলেও এবার তা 32 ভাগ। মৃত্যু বেড়েছে 7 ভাগ। হাসপাতালের নানা সংকটে এবার বাড়িতে মৃত্যুও দ্বিগুণ হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও থাকছে, করোনা ঝুঁকির মধ্যেই ঈদে দোকান ও শপিং মলে ভিড়। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানছেন না বেশিরভাগ মানুষ। সংস্কার না হওয়ায় বান্দরবানের বেশিরভাগ বেইলি সেতুই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। অগ্রণী ব্যাংকের অটোমেশনের কাজ অর্ধেকও শেষ না করে 410 কোটি টাকার বিল তুলে নিয়েছে ফ্লোরা টেলিকম। এদিকে অসমাপ্ত সিস্টেম নিয়ে বিপাকে ব্যাংকটি। কাজ চলছে অর্ধেক ডিজিটাল আর অর্ধেক কাগজে। অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন ও সিআইডি। তদন্তকারীরা বলছেন দুর্নীতির অভিযোগ আনা হতে পারে ফ্লোরা টেলিকমের চেয়ারম্যান এবং ব্যাংকের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে।
প্রযুক্তির ব্যবহারে ব্যাংকিং সেবা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিল অগ্রণী ব্যাংক। মোট 499 কোটি টাকার অটোমেশনের কাজ পায় ফ্লোরা টেলিকম লিমিটেড। চুক্তি হয় সুইজারল্যান্ডের টেমোনাস কোম্পানির কোর ব্যাংকিং সফটওয়্যার বা সিবিএস স্থাপন করার। তবে 2018-তে শুরু হয়ে এখন পর্যন্ত মাত্র 47% কাজ শেষ হলেও 410 কোটি টাকার বিল তুলে নিয়েছে ফ্লোরা। এদিকে অসমাপ্ত সফটওয়্যার সেটআপ নিয়ে বেকায়দায় অগ্রণী ব্যাংক। অর্ধেক কাজ ডিজিটাল পদ্ধতিতে চললেও বাকিটা হচ্ছে কাগজে কলমে। এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুইস কোম্পানি টেমোনাসের কাছে অগ্রণী ব্যাংকের একটি চিঠি পাঠায় ফ্লোরা। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে চিঠিটি তারা দেয়নি। এসব অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ফ্লোরা টেলিকমের বিরুদ্ধে মামলা হতে পারে বলছে সিআইডি। অত সময় নেবে, অত একটা কাজ এখন করোনা কাল বাসা বসে অফিস করতেছে, এতে কারণে দেরি হতে পারে। বিষয়টা কিন্তু দেরি হোক, সময় নেই, কিন্তু বিষয়টা মামলা হওয়ার মতো। মাত্র 47 ভাগ কাজ করে 82 ভাগ বিল কিভাবে ফ্লোরা টেলিকমকে দেয়া হয়েছে তা অনুসন্ধান করছে দুদক। দুর্নীতির সাথে ব্যাংক কর্মকর্তাদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। যদি এই ধরনের কোনো অগ্রণী ব্যাংকের অফিসিয়ালস থাকে, অনুসন্ধানে যদি বেরিয়ে আসে, অবশ্যই তাদেরকে ইমপ্লিকেট করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে নর্মালি আমরা যেটা দেখি, ইন এ ব্যাংকিং কারাপশন অফিসিয়ালসরা ছাড়া এটা অসম্ভব ব্যাপার। এসব অভিযোগ নিয়ে জানতে ফ্লোরা টেলিকমের অফিসে গিয়ে পাওয়া যায়নি মোস্তফা রফিকুল ইসলামকে। এ বিষয়ে কথা বলেননি প্রতিষ্ঠানের আর কোনো কর্মকর্তা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাবার আবেদন নামঞ্জুর করেছে সরকার। সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার সুযোগ নেই, আইন মন্ত্রণালয়ের এমন মতামতের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্ত হিসেবে উল্লেখ ছিল তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। 401 ধারার অধীনে বিদেশ যেতে দেওয়ার কোনো সুযোগ নেই, জানিয়েছেন আইনমন্ত্রী। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার আবেদন নাকচ করে দিয়েছে সরকার। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার কোনো বিধান আইনে নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে, তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে 401 ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে, এটা দ্বিতীয়বার মানে আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। আমরা এখন আর তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 401 ধারায় খালেদার সাজা স্থগিতের সুবিধা দেওয়া হয়েছে, তাই পুনরায় 401 ধারায় তাকে বিদেশে যাবার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। তখন এই দুই শর্ত যখন দেওয়া হয়েছিল, সেটা মেনে নিয়েই উনি কিন্তু মুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার নতুন করে সেই শর্ত শিথিল করা বা সেই শর্ত পরিবর্তন করা 401 ধারায় আইনি কোনো সুযোগ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করেই খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ দিয়েছেন। এবারও চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা হয় বলেই আইনগতভাবে বিদেশে যাবার অনুমতি দেওয়া যায় কিনা তা যাচাই করে দেখেছে সরকার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি বলে অভিযোগ মির্জা ফখরুলের। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকায় সাংবাদিকদের একথা বলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। এই ঘটনায় হতাশ বিএনপি। এভার কেয়ার হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান দলটির মহাসচিব। তিনি বলেন, বিদ্যমান আইনের ধারাতেই খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ ছিল। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো মানবিকতা, সৌজন্যতা দেখায়নি সরকার। দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকার ঠিক তাদের যে প্রতিহিংসামূলক যে রাজনীতি, সেই রাজনীতিকে চরিতার্থ করতেই তারা এখন এই ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন। আপনারা দেখুন, এখানে যে
ধারাতে তাকে তারা আপনার এই সাজা স্থগিত করেছে, ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মকুব করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব। 2 মিনিটের জন্য আমি দূর থেকেই দেখতে গিয়েছিলাম। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি একটু আমার কাছে একটু বেটার মনে হলো, এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তার কিছু কিছু প্যারামিটার্স আপনার এখন বেটার, এবং তিনি এখন অক্সিজেন ছাড়াই রুম এয়ারে আপনার উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং সেখানে তার খুব একটা অসুবিধা হচ্ছে না। সরকার খালেদা জিয়াকে চিরতরে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী আব্দুল্লাহপুরে ছুরিকাঘাতে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। গত রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত শাকিল কিশোর গ্যাংয়ের নেতা। তার নামে 2টি মামলা রয়েছে। নিহত যুবক ওই এলাকায় ড্যান্সার শাকিল নামে পরিচিত। তিনি টিকটক ভিডিও বানাতেন। পুলিশ জানিয়েছে আরেক কিশোর গ্যাংয়ের নেতা ভুইয়া সাব্বির গত রাতে শাকিল ও তার বান্ধবীকে ডেকে নিয়ে যান। পরে আইসি হাসপাতালের পেছনের গলিতে সাব্বির সহ 4-5 জন মিলে শাকিলকে ছুরিকাঘাত করেন। ঘটনার পরই তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। পরে রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিশোর গ্যাং নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। কিশোর গ্যাংয়ের সদস্য যে মারা গেছে এর নাম ড্যান্সার শাকিল। হ্যাঁ, ওদের লিডার ছিল। এর কাছের বন্ধুই এই ঘটনা ঘটাইছে, যতটুকু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। দেশের জেলা শহরগুলোর করোনা ঝুঁকির মাঝে বিপণী বিতান ও শপিং মলে ঈদ কেনাকাটার ভিড়। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বেশিরভাগ স্থানে। সামনেই তাই সরকারি বিধিনিষেধের মধ্যেও বিপণী বিতান ও শপিং মলে ব্যাপক ক্রেতা সমাগম। কেনাকাটার ভিড়ে স্বাস্থ্যবিধির নির্দেশনা মানার সুযোগ থাকছে না। সেই সাথে অনেক ক্রেতা বিক্রেতা এমনকি মাস্কও পরছেন না। বরিশালে নগরীর শপিং মল আর মার্কেটগুলোতে উঠেছে বাহারি ডিজাইনের পোশাক। ঈদবাজারের ভিড় দেখে বোঝার উপায় নেই দেশে করোনা মহামারী চলছে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চলছে। তো অনেক ভিড়, এখন এতে লকডাউন দেওয়া না দেওয়া সমান কথা। এটা অনেক বেশি ভালো হয়েছে, সেটা হচ্ছে 3 পিস টপস, আর শাড়িটা খুবই ভালো প্রাইজের তুলনায়। সবাই যদি শপিং করতে সেটা আমরা না করতে পারছি না, কিন্তু যেন সবাই মাস্কটা পরে আর একটু দূরত্ব মেনটেন করে সেটার জন্য চেষ্টা করছি। কেনাকাটায় ভিড় বেড়েছে বাগেরহাট, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ঝিনাইদহ, হবিগঞ্জে। তৈরি পোশাক, জুতা, প্রসাধনীর দোকানগুলোতে বেশি ক্রেতা সমাগম। ভিড়ের প্রকোপটা অনেক বেশি, যেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা যাচ্ছে না। এই যে অবস্থায় যে কোনো লকডাউনের কোনো নিয়ম কানুনই নাই, কেউ মানতেছেই না জনগণ। খুলনা, রাজবাড়ী, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মার্কেটগুলোতে গাদাগাদি করে চলছে ঈদের কেনাকাটা। তবে পণ্যের বিক্রি ভালো হয় খুশি দোকানিরা। আজকে একটু কাস্টমার উঠছে আগে, এই জন্য একটু বেচা কেনা কিছু হইব হয়তো। দীর্ঘ লকডাউনের ক্ষতি পোষাতে ঈদের আগে মার্কেটে বেচা কেনার সময় বাড়ানোর দাবি করেছেন ব্যবসায়ীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে বান্দরবানের বিভিন্ন সড়কে অধিকাংশ বেইলি সেতু চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনোটি নিচে বালু ফেলে, আবার কোনোটি গাছের গুঁড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। এসব সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বান্দরবানের কয়েক উপজেলায় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেইলি সেতুগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কোথাও ধসে পড়ছে, কোথাও খুলে পড়ছে পাটাতন। জরাজীর্ণ এসব সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হালকা ও ভারী যানবাহন। দ্রুত সংস্কার করা না হলে সেতু ভেঙে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনাও। ব্রিজটা ঝুঁকিপূর্ণ, এখানে গাছের ট্রাক, এখানে অতি জোরে 5 টনের নিচে গাড়ি, কোনো গাড়ি পারাপার হতে পারে না। আমরা অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে পারাপার হচ্ছি। ট্রাক যখন যাচ্ছে বিশেষ করে এরকম নাড়াচাড়া করতেছে, সেক্ষেত্রে যদি অধিক অংশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো সময় বাস গেলেও বাসও দুর্ঘটনায় কবলিত হতে পারে। হ্যাঁ, তখন যাত্রীর প্রাণনাশের হতে পারে। 72টি ঝুঁকিপূর্ণ সেতুর মধ্যে 40টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সড়ক ও জনপথ বিভাগ। বরাদ্দ পেলেই সংস্কারের কাজ হবে বলে জানায় সংস্থাটি।
রিমেনিং বেলি ব্রিজগুলো আছে আমাদের, সেগুলিকে পরিবর্তে নতুন পাকা সেতু করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প দাখিল করেছি। তো আমরা আশাবাদী প্রকল্পটি দ্রুতই হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ সেতুগুলোর দ্রুত সংস্কার চান এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সায়েন্স প্রজেক্ট এর 10 সদস্যের দায়িত্ব ছিল অক্সিজেন সিলিন্ডার দিয়ে বিস্ফোরণের মাধ্যমে বড় হামলার। টার্গেট করা হয়েছিল ঢাকা ও সিলেটের পুলিশ ও বিজিবি স্থাপনা। হামলার পর পালিয়ে যেতে চেয়েছিল আফগানিস্তানে। 4 জঙ্গিকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। নাশকতার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা, এমন তথ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তার করে আনসার আল ইসলামের 4 সদস্যকে। রোববার দুপুরে জঙ্গি নিয়ে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, টেলিগ্রাম অ্যাপে সায়েন্স প্রজেক্ট নামে 10 জনের একটি দল গঠন করে আনসার আল ইসলাম, যাদের টার্গেট আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় পুলিশের ও সিলেটে বিজিবির স্থাপনা ঘুরেও দেখে তারা। ঢাকায় হামলার জন্য বসিলায় এসে মিলিত হয় এই প্রজেক্টের 4 সদস্য। অক্সিজেন সিলিন্ডার দিয়ে বড় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর একটি পরিকল্পনা করেছিল, যাতে বড় ধরনের সংবাদ শিরোনাম হয়, বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটিস হয়। এটা এই জঙ্গিদের ইতিহাসে আমার মনে হয় এটি প্রথম। পুলিশ বলছে আনসার আল ইসলাম আল কায়েদার অনুসারী হয় এ দলের 2 সদস্য আগেই আফগানিস্তানে গিয়েছিল। হামলার পর এই 4 জনেরও যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের গ্রুপের কতিপয় সদস্য ইতিমধ্যে হিজরত করেছে এবং তারা হয়তোবা সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে চলে যেতে পারে, এবং তাদেরও একই উদ্দেশ্য ছিল এরকম একটি বড় ধরনের নাশকতা করে তারাও হিজরত করবে এবং আফগানিস্তানে পালিয়ে যাবে। গ্রেপ্তার মুকিদ হবিগঞ্জের মাদ্রাসা শিক্ষক, জসিমুল অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, সজীব সুনামগঞ্জ সরকারি কলেজ ও আমিনুল সিলেটের একটি মাদ্রাসার ছাত্র। এই 4 জন এর আগেও সিলেটের একটি হোটেলে হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে অ্যামিউজমেন্ট পার্ক খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রায় 1.5 বছর ধরে ব্যবসায় মন্দা চলায় শ্রমিক কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন বলে জানান তারা। এছাড়া দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কাও তাদের। কর্মচারীদের বেকার হওয়া ঠেকাতে সতর্কতা মেনে পার্ক খুলে দেওয়ার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের। গত বছর মার্চে করোনা মহামারী দেখা দেওয়ার পর 6 মাসের বেশি সময় বন্ধ থাকে বিনোদন কেন্দ্রগুলো। ডিসেম্বর থেকে 3 মাস খুলে দেয়া হলেও তেমন সাড়া মেলেনি। এবছর মার্চে ফের করোনা সংক্রমণ বাড়ায় প্রায় 1 মাস ধরে বন্ধ অ্যামিউজমেন্ট পার্কগুলো। দীর্ঘদিন ঠিকমতো ব্যবহার না হওয়ায় রাইডগুলোর যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদের আগে ব্যবসা খুলে দেয়া না হলে বার্ষিক আয় 30 ভাগ কম হবে বলে আশঙ্কা তাদের। অন্যান্য সেক্টরের মতো যদি আমাদেরকেও একটা পারমিশন দেয় করার জন্য, পার্কগুলো অপারেট করার জন্য, তাহলে কিন্তু এই যে ব্যাপক অংশের লসটা যেটা হয়েছিল বা এখন যে চাকরি হারানোর সংখ্যা যেটা তৈরি হয়েছে, সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ব্যবসায় মন্দা থাকায় টিকে থাকার চ্যালেঞ্জে পর্যটন ব্যবসায়ীরা। তাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালুর বিষয়টি বিবেচনার পরামর্শ তাদের। অনেকেরই ইনকাম এখন অর্ধেকের কোঠায় চলে এসেছে, তাদের পরিবার পরিজন নিয়ে চলাটা এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। সীমিত পরিসরের পর্যটন চালু করে সেই পর্যটন সংশ্লিষ্ট যে মানুষগুলো রয়েছে তাদের যে জীবিকা বাঁচানোর জন্য আমরা সেটি করতে পারি। ডিস্ট্রিক্ট কমিটি আছে, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসক মহোদয় উনি ওই এলাকার করোনা সংক্রমণের অবস্থা বুঝবেন, উনি বিশ্লেষণ করবেন। তার জন্য কমিটি আছে একটা, তারা যখন মনে করবে যে কোথাও কোনো পর্যটন কেন্দ্র খুলে দেওয়া প্রয়োজন, তারা খুলে দেবে। এছাড়াও বিনোদন কেন্দ্রগুলো যাতে স্থায়ীভাবে বন্ধ না হয় তার জন্য পরিচালনা ব্যয় কমানো এবং ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় 1 বছর বন্ধ থাকার পর আবারও দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম। বিদেশে আম পাঠাতে পেরে খুশি চাষিরা। 2 বছর আগের চেয়ে দ্বিগুণ আম এবার বিদেশে বাজারে যাচ্ছে। এ জেলার আমের স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় বাড়ছে রপ্তানি।
মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় অন্য জায়গার চেয়ে আগেই বাজারজাত করা হয় সাতক্ষীরার আম। স্বাদও বেশ ভালো। এসব কারণে 2014 সাল থেকে আম রপ্তানি হচ্ছে ইউরোপের ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইতালি ও পর্তুগালে। পোকায় ছিদ্রকারী আমগুলো নেব না, আমরা গ্রেড করে মনে করেন ছোট আমগুলো বাদ দিব, খাম্বা যেগুলো সেগুলো বাদ দিব, আমরা গ্রেড করে এই ক্যারেট করছি। দেশ বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিন দিন বাড়ছে আম চাষ। গুণগত মান বজায় রাখতে তৎপর চাষিরাও। বিদেশে আম পাঠাতে পেরে বেশ আনন্দিত তারা, তবে আমের দাম নিয়ে সন্তুষ্ট নন। এনজিওরা আমাদের প্রশিক্ষণ দিয়ে আছে, কিন্তু এনজিওদের কথা অনুযায়ী আমরা এখন বিষমুক্ত আম তৈরি করেছি। আমাদের একটাই উদ্দেশ্য যেন শহরবাসী যেন সেফ ফুড খাইতে পারে। নিরাপদ আম বিদেশে পাঠাতে জেলা জুড়ে 500 চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকরা এখন নিরাপদ বিষমুক্ত আম উৎপাদন করতেছে এবং তারা কিভাবে বাগান পরিচর্যা করা লাগে, আম কিভাবে গ্রেডিং সেটিং করা লাগে, কিভাবে তারা আমটা দেশের বাইরে যাওয়ার জন্য উপযুক্ত করা লাগে। এবার 500 মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। 14টা বায়ার কোম্পানি এই আমগুলো বিদেশ নেওয়ার ক্ষেত্রে তারা চেষ্টা করছে এবং সাতক্ষীরা জেলা থেকে এবছর 500 মেট্রিক টন আম নিয়ে যাওয়ার কথা। এখন পরিবেশ পরিস্থিতি যদি ভালো হয়, আশা করি আমরা এই ব্যাপারে সফলকাম হব। জেলায় এবছর 5000-এরও বেশি বাগানে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে 10 ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। রবিবার দুপুরে লেম্বুর বন সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে মৎস্য বিভাগকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তারা সেখানে যান। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে কর্তৃপক্ষ। ময়নাতদন্ত শেষে ডলফিনটি মাটি চাপা দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 33 লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 15,89,00,000-এর বেশি। এক মাস পর বিশ্বে কমেছে একদিনের সংক্রমণ ও মৃত্যু। রোববার বিশ্বে করোনায় 9,900 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 6,42,000-এর বেশি। 6 এপ্রিলের পর এই সংখ্যা সর্বনিম্ন। 4 দিন পর ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে 4 লাখের নিচে। রোববার দেশটিতে শনাক্ত হয়েছে 3,66,499 জন। প্রাণ গেছে 3,748 জনের। এই সংখ্যা এক সপ্তাহে সর্বনিম্ন। এক বছর পর সর্বনিম্ন শনাক্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। রোববার দেশটিতে আক্রান্তের সংখ্যা 22,222 জন। 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 241 জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অনেক দেশেই তুলে নেওয়া হচ্ছে কড়াকড়ি। আগস্টের মধ্যে ভারতে করোনায় মৃত্যু 10 লাখ ছাড়াবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা IHMEর বরাতে এই তথ্য দিয়েছে মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট। এদিকে দেশটির করোনা পরিস্থিতিকে মানবসৃষ্ট উল্লেখ করে সতর্কতার পরও মোদী সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে উঠে আসে জার্নালে। করোনা মহামারী শুরুর পর কড়া লকডাউন জারি করে প্রথম দফার সংক্রমণ সামলে উঠতে পারলেও দ্বিতীয় দফার সংক্রমণে বিপর্যস্ত পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ভারত। প্রতিদিন কল্পনাতীত মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হচ্ছে দেশটিতে। আর ভারতের এই পরিস্থিতির জন্য মোদী সরকারকে দায়ী করেছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দি ল্যান্সেট। সম্প্রতি এক প্রতিবেদনে দেশের এই পরিস্থিতিতে মোদী সরকারের ভূমিকা ও দেশবাসীর প্রতি কেন্দ্রীয় সরকারের এই মনোভাব ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করা হয়েছে। বিজ্ঞানীরা বারবার দ্বিতীয় দফার পূর্বাভাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি মোদী সরকার। এপ্রিলের আগ পর্যন্ত দেশটির সরকারের কোভিড-19 টাস্ক ফোর্স কয়েক মাস ধরে বৈঠকেও বসেনি। সেই উদাসীনতার ফলই এখন দেশটির জনগণ ভোগ করছে বলে জানিয়েছে ল্যান্সেট। এছাড়াও করোনা পরিস্থিতিতে 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে যেভাবে সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন হয়েছে সেই প্রসঙ্গও উঠে এসেছে ল্যান্সেটের প্রতিবেদনে। জার্নালে লেখা হয়েছে দেশের মধ্যে সংক্রমণ হাতের বাইরে চলে যেতে পারে জেনেও কুম্ভ মেলার মতো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়েছে সরকার। তাতে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 70 লাখ মানুষ সমবেত হয়। এর পাশাপাশি চলেছে বড় বড় রাজনৈতিক সভা, দিল্লির কৃষক আন্দোলন। শুধু তাই নয়, কেন্দ্রের ভ্যাকসিন নীতি ও টিকাকরণে ধীরগতির জন্য মোদীকেই দোষারোপ করেছে ল্যান্সেট। এদিকে ল্যান্সেট ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেনের গণমাধ্যমে ভারত জুড়ে সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মোদী সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা চলছে। সেই সাথে নেহায়েত পরিকল্পনার অভাবে আন্তর্জাতিক ত্রাণ সরবরাহেও ধীর গতি দেখা দিয়েছে বলে
সমালোচিত হচ্ছে ভারত সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জ্বালানি তেলে সরবরাহ পাইপলাইনে সাইবার হামলার জেরে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার থেকেই কলোনিয়াল পাইপলাইনে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে থাকে। শনিবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। ডার্ক সাইট নামে গ্যাংটি কলোনিয়াল নেটওয়ার্কে 100 জিবি তথ্য আটকে ফেলেছে বলে জানিয়েছে বিবিসি। পাইপলাইনে সংবেদনশীল তথ্য রক্ষায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতিদিন 25 লাখ ব্যারেল জ্বালানি এই পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়। জরুরি অবস্থা জারির ফলে সড়কপথে জ্বালানি সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার জেরে 2 থেকে 3% বাড়তে পারে জ্বালানি তেলের দাম। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ আজ। করোনার কারণে ছোট পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। অনুষ্ঠানে থাকবেন সর্বোচ্চ 50 অতিথি। স্থানীয় সময় সোমবার বেলা 11:15টায় শপথ নেবেন 43 জন মন্ত্রী। শপথ পড়াবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রোববার মন্ত্রী তালিকা রাজভবনে জমা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মধ্যে পূর্ণমন্ত্রী 24 জন, আর বাকি 19 প্রতিমন্ত্রীর মধ্যে 10 জন পাচ্ছেন স্বাধীন দপ্তর, 16 জন নতুন মুখ। এদিকে নির্বাচনে প্রার্থী না হলেও আবারও মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র। গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেন মমতা ব্যানার্জি। আফগানিস্তানের কাবুলে একটি স্কুলের কাছে একাধিক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। আহত হয়েছেন 1.5 শতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার রাজধানীর পশ্চিমাঞ্চলীয় শিয়া জেলার সাইদ আল শাহাদা স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। হামলার জন্য আফগান সরকার তালেবানকে দায়ী করলেও হামলার দায় অস্বীকার করেছে তারা। গত মাসে 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর থেকে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। আবারও অনিশ্চয়তায় এএফসি কাপ। স্থগিত হয়েছে মালদ্বীপে অনুষ্ঠেয় ডি গ্রুপের খেলা। রোববার দেশ ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এএফসির চিঠির মাধ্যমে টুর্নামেন্ট স্থগিতের খবর পায় বসুন্ধরা কিংস। এর আগে মালদ্বীপে অবস্থানরত বেঙ্গালুরু এফসির ফুটবলারদের কোভিড প্রোটোকল অমান্য করার অভিযোগ ওঠে। সকাল থেকেই মালদ্বীপে যাওয়ার প্রস্তুতি বসুন্ধরা কিংস ফুটবলারদের। ক্লাব প্রাঙ্গণ থেকে এয়ারপোর্টের পথে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে আসে মন খারাপের খবর। করোনা ঝুঁকিতে ডি গ্রুপের খেলা স্থগিত করেছে এএফসি। বিপত্তির মূলে ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে মালদ্বীপে থাকা ক্লাবটির ফুটবলাররা ভেঙেছেন কোভিড প্রোটোকল। তাতেই চটেছে দেশটির সরকার আর ফুটবল অ্যাসোসিয়েশন। বেঙ্গালুরুকে মালদ্বীপ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, এমন টুইট করেন দেশটির ক্রীড়ামন্ত্রী। অন্যদিকে মালদ্বীপে যাওয়ার আগেই করোনায় আক্রান্ত মোহনবাগানের 3 ফুটবলার। পরিস্থিতি বিবেচনায় খেলা স্থগিতের সিদ্ধান্ত এএফসির। শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিতের খবরে হতাশ কিংস ফুটবলার ও ম্যানেজমেন্ট। এক কথায় বলবো অনেক শকড, কারণ আমাদের যে প্রিপারেশনটা ছিল এফসি নিয়ে, তো এটা আমি মনে করি 100% প্রিপারেশন আমরা নিয়েছিলাম এফসির জন্য। আমরা কিন্তু লিগের 3টা ম্যাচ খেলেছি, প্রায় আমরা 7 থেকে 8 সপ্তাহ ট্রেনিং করেছি সবাই একসাথে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি ছিল এই এফসি কাপের এই সময়। যে গ্যাপগুলো থাকবে বা আমাদের লিগের যে খেলা থাকবে তার মধ্যে ওদের সাথে কথাটা তো হবে, বা বিএফএফ আমরা সরাসরি কথা বলবো, আমাদের মিডিয়া ম্যানেজার আছে, কথা বলে জানাবে যে আমাদের এই সময়টা খালি আছে। ওইভাবে সব কিছু করে অর্গানাইজ করেই হবে নিশ্চয়ই খেলা। গেল বছর দারুণ শুরুর পরও বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন অসমাপ্ত থাকে করোনা থাবায়। চলতি বছরেও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেভিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করে লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। সেই সাথে লস ব্লাঙ্কোদের শিরোপা জয়ও শঙ্কার মুখে পড়ল। একই সংখ্যায় ফ্রেঞ্চ লিগ 1 চ্যাম্পিয়ন পিএসজি। রেনের কাছে হেরে কঠিন হয়েছে নেইমারদের শিরোপা লড়াই। আর সেরিয়াতে এসি মিলানের কাছে হারে ইউভেন্টাসের শেষ 4-এ জায়গা ধরে রাখাই অনিশ্চিত হয়ে পড়েছে। জিতলেই উঠে যেত শীর্ষে, লা লিগার শিরোপা স্বপ্ন হতো আরও উজ্জ্বল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে ছিটকে পড়া রিয়াল লা লিগায়ও ছন্দ খুঁজে পেল না। ঘরের মাঠে দুবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোরা। প্রথম গোল হজমের পর আসেনসিও সমতায় ফেরান, আর শেষ মুহূর্তে হ্যাজার্ডের নৈপুণ্যে হার এড়ায় গ্যালাকটিকোস। 35 রাউন্ড শেষে 77 পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। রিয়াল ও বার্সার পয়েন্ট সমান 75।
তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ২ নম্বরে জিদানের দল। লিগের বাকি ৩ ম্যাচে আতলেতি হোঁচট খেলে বার্সা বা রিয়ালের শিরোপা জয়ের সুযোগ থাকবে। এদিকে রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করায় লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন ফিকে হয়ে গেছে পিএসজির। আর মাত্র ২ ম্যাচ বাকি। শীর্ষে থাকা লিলে পিএসজির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে। শিরোপার জন্য লা পারিসিয়ানদের জিতলেই কেবল হবে না, হারতে হবে লিলের। সেরিয়ায় খারাপ সময় যাচ্ছে ইউভেন্টাসের। এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছে রোনালদোর দল। টানা ৯ বারের চ্যাম্পিয়নদের এবার শেষ ৪-এ জায়গা ধরে রাখাই কঠিন। অনিশ্চিত পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল, ওয়েস্ট ব্রমকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের আশা বাঁচিয়ে রাখল গানাররা। আর এই হারে অবনমন হয়ে গেছে ব্রমউইচের। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার নবীন দল হলেও যথেষ্ট শক্তিশালী হবে। হোম কন্ডিশনে তাদের বিপক্ষে সিরিজ জেতা উচিত বলছেন খালেদ মাহমুদ সুজন। ফিল্ডিংয়ে উন্নতি আনতে ক্রিকেটারদের আরও সতর্ক হওয়ার তাগিদ টিম লিডারের। এদিকে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে শুধু হেড কোচকে দায়ী করলে হবে না, দলের পরিকল্পনায়ও ভুল ছিল বলে মনে করেন সুজন। প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা অনুশীলন করছে ১ মে থেকে। রবিবার অনুশীলনে এসেছে কিছুটা পূর্ণতা। কোয়ারেন্টিন জটিলতা কাটিয়ে এদিন যোগ দিয়েছেন মুশফিক, তাসকিনরা। তবে ছুটিতে থাকায় ছিলেন না তামিম ও শরীফুল। লঙ্কানদের বিপক্ষে জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। তবে ফিল্ডিংয়ে উন্নতি আনার পাহাড় সম চ্যালেঞ্জ রায়ান কুকের। ম্যানেজমেন্টেরও চোখে পড়েছে ফিল্ডিং ঘাটতি। শ্রীলঙ্কা সিরিজে বাজে ফিল্ডিং হলে এবার চাকরি বাঁচানো কঠিন হয়ে যাবে কুকের। ফিল্ডিং তো প্রতিদিনই প্র্যাকটিসে হবে, এটাই স্বাভাবিক কথা। বাট প্র্যাকটিস যাই হোক না কেন, ইটস মোর, আমার মনে হয় যে ইটস মোর মেন্টাল, যে আমি কতটুকু নিজেকে অ্যাপ্লাই করছি বা অ্যাপ্রোচ করছি। ইটস অ্যাটিটিউডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ সিরিজে নতুন খেলোয়াড় পাঠাচ্ছে এসএলসি। ৪ সিনিয়র দিমুত করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, সুরাঙ্গা লাকমাল ও দীনেশ চান্দিমালকে বিশ্রাম দেওয়া হচ্ছে। এই সিরিজে অভিষেক হবে ২ আনকেপ ফাস্ট বোলারের। তবে লঙ্কানদের নিয়ে এসব ভাবার সময় নেই টাইগার ম্যানেজমেন্টের। নবীন হলেও শ্রীলঙ্কা আমার মনে হয় যথেষ্ট স্ট্রং দলই থাকবে। বাট অবশ্যই আমরা হোম কন্ডিশনে তো জিততে চাই, সিরিজ জিততে চাই অবশ্যই। এবং আমি সত্যি কথা বিশ্বাস করি যে আমাদের অ্যাবিলিটি আছে সিরিজ জিতার ওদের সাথে। আমরা যদিও হয়তোবা বেশ কিছু খেলা হেরে আমরা ব্যাকফুটে, বাট আমি মনে করি এই ফর্মেটে আমরা সবসময় দুর্দান্ত দল। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে কোচ টিমের পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি ছিল। তবে অভিযোগের তীর সবচেয়ে বেশি ছিল ডোমিঙ্গোর দিকে। দেশে ফেরার পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে এ যাত্রায় আরেকটা লাইফলাইন পেয়ে যাচ্ছেন ডোমিঙ্গো। আমরা ছোটোখাটো ভুল করছি, হয়তোবা প্ল্যানিংয়েও ছোটোখাটো ভুল হচ্ছে, আমি অস্বীকার করবো না সেটা। তো সেটা তো চিন্তা হবে। আর মানে আমার মনে হয় যে মোর কমিউনিকেটিভ হইতে হবে সত্যি কথা বলতে গেলে। তো আমি ওইসব দিয়ে দেখি না কতদিনও থাকবে বা কে কে বরখাস্ত করবে, এটা তো বোর্ডের ব্যাপার। ঈদের আগে সোমবার শেষ অনুশীলন। 18 মে করোনা টেস্ট দিয়ে টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।